একটা পর্যায়ে ইন্টার ফার্স্ট ইয়ারে আমার ম্যারেজ সেট হয়, এটা ফ্যামিলিগতভাবেই, এবং খুব সুন্দর একটা সূচনা হয়েছিল জীবনে। সেটা খুব ভালোভাবেই যাচ্ছিল। তারপর একটা সময় ওই যে বললাম যে অনেক কথা থাকে যেগুলো বলা যায় না, যেগুলো আসলে অনেক এত বেশি ভেতরকার কথা, যেগুলো আমি চাইলেও আমার ভেতর থেকে ওইভাবে করে সেটার আসলে কি বলবো, সেটাকে বের করতে পারছি না। এটা ওই যে কিছুদিন খুব ভালো ছিল, তারপর একটা পর্যায়ে মনে হলো যে যেটা আমি কখনোই আগে ভাবি না এটা এরকম হতে পারে, হয়তো এরকম ছিল, এপিঠ ওপিঠ হয়ে গেল, রাইট, কিছু একটা ডিসকানেক্টেড ছিল, সেটা একটা ব্যাপার আছে। আর তো সেই জায়গা থেকে তখন আমি একদম টোটালি নিজেকে সরিয়ে ফেললাম। আর মা বাবার কাছে আমি তো খুব, ওই যে আপনাকে বললাম যে আমি একমাত্র সন্তান, তো অনেক আদরের। আবার আদরের হলে কি হবে, সামাজিকতার একটা চাপ কিন্তু সব সময় সব বাবা মার উপরেই থাকে। বিশেষ করে মেয়েদের যদি কোনো প্রবলেম হয়, ম্যারেজ প্রবলেম যেগুলো হয় আমাদের দেশে, সাথে সাথে কিন্তু আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবাই কিন্তু ঝাঁপিয়ে পড়ে ওই সময় যে কি হলো, এটা কেন হলো, তার মানে মেয়েরই কোনো সমস্যা। আমার একটা প্লাস পয়েন্ট হলো, মানে প্লিজ এটাকে পারলে হাইলাইট করে দিবেন, আমার লাইফে যখন এই প্রবলেমটা হয়েছে তখন আই ওয়াজ নট ইনটু দিস মিডিয়া, আমি এই মিডিয়ার কেউ ছিলাম না। এটা আমার প্লাস পয়েন্ট আমি বলবো আমাদের সামাজিক প্রেক্ষাপট থেকে বলছি। কারণ এরকম কথাও কিন্তু অনেক মেয়েদের শুনতে হয় যারা মিডিয়াতে আছে। আসলে মিডিয়াতে সে থাকলো কি থাকলো না সেটা কিন্তু ডিপেন্ড মানে করে না, আসলে এইসব বিষয়গুলোতে নির্ভর করে হচ্ছে যে সেই মেয়েটা মিডিয়ার মেয়ে কেন আর মিডিয়ার বাইরে কেন, সবার জীবনেই এরকম ঘটনা ঘটতেই পারে। এইটার কারণটা অন্যতম কারণ যেটা বলে আমার ক্ষুদ্র জ্ঞানে যেটা বলে এই ওয়ার্কিং এক্সপিরিয়েন্সের জায়গা থেকে, কারণ আমরা তো সবসময় তাদের সামনে থাকি, তারা আমাদেরকে নিয়ে তারা আমরা কি করছি সেটা নিয়ে কথা বলতে ভালোবাসে, আমাদের লাইফের স্টাইলগুলো নিয়ে তারা বিরক্ত হলেও ওটা নিয়ে দেখতে ভালোবাসে। তো সে কারণে যে কারণেই হোক না কেন আমাদেরকে নিয়ে কথাটাও অনেক বেশি আসে। বাট এই মিডিয়াতে এমন কিছু কিছু মানুষ আছেন যাদেরকে অনুকরণ করা যায়, যারা খুব সাধারণের মতো বা তাদের চাইতেও সাধারণ মানুষ, বেশি কথা বলছে না, রাইট, ওই জন্য বললাম বিকজ আমরা সামনে থাকি বেশি কথা। হ্যাঁ, তারা আমাদের কোনো একটা ফল্ট নিয়ে কথা বলতে ভালোবাসে, তাদের জন্য এটা আমার বলা যে ভাই ওই সময় কিন্তু আমি মিডিয়াতে ছিলাম না, সো কমেন্ট যদি করেন বুঝে শুনে করবেন। আর ভালো কমেন্ট যাচ্ছে আপনাদের কাছ থেকে, এটা বলে তার বেশি নেগেটিভ করবে, যাই হোক ওকে। তার তো সেপারেশনে চলে গেলাম। সেপারেশনে যাওয়ার পরে ফ্যামিলি আপনাকে বললো সেপারেশনে যাওয়ার জন্য? না, ফ্যামিলি তো কখনো বলে না। ফ্যামিলি যেটা বলে যে এখন ফ্যামিলি আসলে খুব চিন্তিত হয়ে পড়লো যে কি তাদের বলা উচিত আর কি সিচুয়েশন। তারাও খুব কনফিউজ ছিল ওই সময়টা যে আসলে কি করা যায় এই ব্যাপারটাতে। তারাও একদম ওটাকে বলে মানে দর্শকের মতো সব দেখছে চোখের সামনে কি হচ্ছে, আর আমাকে জোর দিয়ে কোনো কথা বলা যাচ্ছে না। কারণ তখন এরকম একটা সিচুয়েশন যে আমি কেন ওইখানে, ওই অবস্থাতে যে কোনো মেয়ে এরকম ডিসিশনই নিবে, সে সেপারেশনেই যাবে। এই যে আমি বলতে পারছি না, এই যে আমি ডিসাইড করতে পারছি না, এই সামাজিক প্রেক্ষাপটের কারণে যে পরবর্তীতে কি কালিমাটা আমার উপরে ছুড়বে মানুষ বা কি কি হবে, এই ব্যাপারগুলোর জন্য যে আমার থমকে থাকা, ওইখানে স্টপ হয়ে থাকা, এই বিষয়গুলো পরবর্তীতে আমাকে অ্যাজ আ পার্সন হিসেবে অনেক বেশি কি করে এইসব ব্যাপার থেকে নিজেকে উতরে উঠে একদম স্ট্রং হওয়া যায়, সেই ব্যাপারে অনেক বেশি, অনেক ভালো একটা স্কুলিংয়ের জায়গা ছিল আমার ওই এক্সপিরিয়েন্সগুলো। তো সেটা আমার খুব কাজে লেগেছে। তো তখন আমি চিন্তা করলাম যে এটা আমি অবশ্যই হয়তো বা পরবর্তীতে যখন আমার বাবা মাও একটু অ্যাগ্রি করবে এই বিষয়টা, বা আস্তে আস্তে বিষয়টা আরেকটু পুরনো হোক, আরেকটু দেখি যে কি হয়, বা এমনও তো হতে পারে যে তখনও আসলে সত্যি কথা বলবো আপনাকে, তখন আবার এরকম ছিল যে আমার জন্য না হোক, অন্তত বেবির কথা চিন্তা করে হয়তো বা ওইটা আবার রিভার্স একটা কিছু হতে পারে, হয়তো বা এমন হতে পারে সংসারের জায়গাটা আমরা বাদ দিই, অন্তত অ্যাজ আ ফাদার সে ডিউটিটা বুঝবে তার, সেটাও আমার জন্য অনেক হতো। তাহলে আমি একা এভাবেই কাটিয়ে দিতাম, আমি এভাবেই ভাবতাম আর কি তখন, যে এইভাবে কাটিয়ে দেওয়া যায় একা। ওই যে আপনাকে বললাম আমি তো ওইভাবেই বড় হয়েছি, আমি কারো উপর ডিপেন্ডেন্ট হব না। তো আমি ওই যে আপনাকে বললাম ভালো স্টুডেন্ট ছিলাম, লেখাপড়ায় খুব ভালো ছিলাম, মানে খুব অল্প সময় দিলেও, মানে হয়তো পড়াশোনা আমি অল্প সময় দিচ্ছি কিন্তু আমার রেজাল্ট খুব ভালো হতো, ব্রেইন খুব ভালো ছিল, যেটা বলে আমার বাবা মা সবসময় বলে। তো আমি খুব অল্পতে ক্যাচ করতে পারতাম অনেক কিছু। সেই সূত্রে আমার পড়াশোনাটা খুব ভালো করেই স্টার্ট হলো। কি করে, আমি আপনার ব্রিটিশ কাউন্সিলে একটা ওই বিভিন্ন ইউনিভার্সিটি, বিভিন্ন কলেজ যেগুলো বাইরের ইউকের কলেজগুলো, তারপর ইউনিভার্সিটিগুলো, ওদের একটা ফেয়ার হতো, এবং একটা ব্যাপার ছিল তখন পাসের মাধ্যমে, ওটাকে পাস বলা হতো আর কি, পাসের মাধ্যমে
মানুষ ইউকেতে অ্যাডমিশন নিতে পারতো। ওকে। এবং আপনি যখন ওদের স্কলারশিপ অ্যাডমিশন, ওদের স্কলারশিপ এক্সামগুলো যদি আপনি ওরা যেভাবে চাইছে সেই লেভেলে আপনি দিতে পারেন, তাহলে কিন্তু স্কলারশিপও হয়ে যেত। এবং ব্রিটিশ কাউন্সিলের মাধ্যমে করলে সুবিধা হচ্ছে আপনার ঠকে যাওয়ার সুযোগ নেই, আপনাকে কেউ মিথ্যে আশ্বাস দিচ্ছে না যে আপনি বাইরে পড়তে পারবেন। ওটা একদম অরিজিনাল, একদম ওই ইউনিভার্সিটি বা ওই কলেজের সাবঅর্ডিনেটরাই ওখানে আসছে এবং তারাই কিন্তু ওই ব্যবস্থাটা করে দিচ্ছে। সো আমি আসলে অনেকগুলো ফেয়ার অংশগ্রহণ করেছিলাম পরপর, এবং ওই সময় আমার চিন্তা ছিল যে আমি ঢাকাতেও এক জায়গায় ভর্তি হয়েছিলাম ধানমন্ডিতে। পরে আমি চিন্তা করলাম যে না, আমি ওই যেখানে আমি ভর্তি হয়েছিলাম ওটা অনেক খরচ সাপেক্ষ, এবং সেখানে স্কলারশিপের জায়গা আছে বললেও তারা আসলে ওটা দিত না আমাকে। রেজাল্ট আমি প্রথম সেমিস্টার রেজাল্টের পরে সেটা পাইনি। তো তখন আমার মনে হলো আমি বাইরেই চলে যাব। একটা সময় আমি বাইরে চলে যেতে চাইলাম, এবং তখন বাইরে ইনিশিয়াল যে আমার খরচটা সেটা আর আমার সেই অবস্থাটা ওই সময় আমার নেই। আর আমি বাবার কাছে চাইবো না, আপনাকে যেটা বলেছি, আমার জিদ আর কি যে আমি নিজে কি করতে পারি সেটা। তো সেটা ছিল মাথায়। তখন আমি কিছু চিন্তা করলাম যে আমার আম্মার থেকে কোনো একটা হেল্প নেওয়া যায় কিনা, যেটা আমি পরবর্তীতে তাকে হয়তো করে দিয়ে দিতে পারবো যে আম্মা তুমি আমাকে এখন এই ব্যাপারটা একটু ফাইন্যান্স করো। কারণ আম্মার সাথে আমার একটা অন্যরকম বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সবসময় আছে। তো সেটা সেই জায়গা থেকে ভাবছিলাম বলবো, পরে চিন্তা করলাম যে না, আমি তো একাই করতে চাই। সেটার পরে আমাদের মিউচুয়ালি আসলে যেটা হলো, যে শব্দটা আমি উচ্চারণই করতে চাই না, সেটা রিলেশনশিপ এন্ডেড। অ্যান্ড তারপরে আমি চলে গেলাম ইউকেতে, অ্যান্ড আমি কার্ডিফে পড়াশোনা করেছি, আউটসাইড লন্ডন। এবং ওটা আমার মনে আছে, আমি সেন্ট্রাল লন্ডন থেকে কার্ডিফে যেতাম, প্রায় 5 ঘন্টার একটা জার্নি। ওটা হচ্ছে জার্নি বাই ট্রেন। অ্যান্ড ওটা করে কারণ আমার কাজ থাকতো হচ্ছে সেন্ট্রাল লন্ডনে, সো ওখান থেকে আমি জার্নি করে করে যেতাম। আবার আপনাকে সার্ভাইভ করতে হলে অ্যাটলিস্ট আপনার খাওয়ার খরচটা জোগাতে হলে, বা বেসিক যে আপনার খরচগুলা, তো সেগুলোর জন্য তো আপনাকে টিউশন ফিটা তারা ফি করে দিয়েছিল। কিন্তু কিসে পড়লেন আপনি ওখানে? আমি বিবিএ করেছি। ওকে। পুরো সময়টা ওখানে ছিলেন? লন্ডনেই করা বিবিএ? হ্যাঁ, লন্ডনে করেছি বিবিএ, এবং আমার মেজর ছিল অ্যাকাউন্টিং অ্যান্ড ফাইন্যান্স। মানে আপনি ব্রিটিশ কাউন্সিলে কাজ করতেন, যে কারণে সামহাও আপনি এটা নিজে ম্যানেজ করতে পেরেছেন। না, ব্রিটিশ কাউন্সিলে চ্যানেলটা বুঝতে পেরেছেন, ফেয়ারে যেতাম ওদের এডুকেশন চ্যানেলটা আপনি বুঝতে পেরেছেন। চ্যানেলটা বুঝতে পেরেছিলাম যে এইভাবে গেলে আমার টাকাটা নষ্ট হবে না, আমি আমার এডুকেশনটা এইভাবে। এবং আমি যে ওদের এক্সামটা দিয়েছিলাম ওই ইনস্টিটিউশন থেকে, সেই সুযোগটা আমি পেয়েছিলাম, স্কলারশিপটা। এখানে একটা বিষয় একটু যদি প্রশ্ন করি, একটা হচ্ছে যে আপনার লন্ডনে কি আপনার কোনো আত্মীয় ছিল যারা আপনাকে সাপোর্ট করতে পারে ওই সময়? ভেরি চ্যালেঞ্জিং। সবচেয়ে মজার ব্যাপার এখন আপনাকে আমি বলবো, যেটা আসলে আমি কোথাও বলিনি, বাট যারা আমার আত্মীয় স্বজন তারা জানেন, এবং এতদিন পরে এসে জানেন। শুধু আম্মা আর আব্বাই জানতেন বিষয়টা। সেটা হচ্ছে যে আমি আব্বা আম্মা চাইতেন না আমি ঢাকার বাইরে বা দেশের বাইরে যাই। ঢাকার বাইরেই তারা আমাকে কোথাও যেতে অ্যালাউ করেননি কখনো। তো দেশের বাইরে তো প্রশ্নই ওঠে না, আর যেখানে কেউ নেই সেটা তো ইম্পসিবল। 94